আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়, 2 ফুটের বেশি বরফে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎহীন লাখো মানুষ। জন্মসূত্রে নাগরিকত্ব মামলায় সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিরুদ্ধে যেতে পারে, আশঙ্কায় ট্রাম্প। $550 বিলিয়ন জাপান আমেরিকা চুক্তির পর ট্রাম্পের শুল্ক নীতিতে আদালতের ধাক্কা। এবং ফ্যামিলি কার্ড চালু, দরিদ্র পরিবারে মাসিক সহায়তা, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে কয়েকটি অঙ্গরাজ্যে 2 ফুটের বেশি তুষারপাত হয়েছে এবং দমকা হাওয়ায় হোয়াইট আউট পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে হাজারো ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন এবং বিভিন্ন শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন কর্তৃপক্ষ। উত্তর পূর্বে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অন্তত 21টি শহরে তুষারপাত 2 ফুট বা তার বেশি হয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 মাইলের বেশি বেগে দমকা হাওয়া বইছে। তীব্র তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে হোয়াইট আউট পরিস্থিতি তৈরি হয়, ফলে রাস্তাঘাটে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। রোড আইল্যান্ডে রেকর্ড 32.8 ইঞ্চি তুষারপাত হয়েছে, যা 48 বছর আগের 2 দিনের রেকর্ড ভেঙে দিয়েছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ম্যাক আর্থার বিমানবন্দরে 20 ইঞ্চি এবং নিউ জার্সির ফ্রি হোল্ড এলাকায় 19 ইঞ্চি তুষার জমেছে। NWS ঝড়টিকে ক্লাসিক বোম সাইক্লোন বা নর ইস্টার হিসেবে বর্ণনা করেছে। মেরিল্যান্ড থেকে মেইন পর্যন্ত ব্লিজার্ড সতর্কতা জারি করা হয়। এতে প্রায় 4 কোটি মানুষ প্রভাবিত হন। নিউ ইয়র্ক সিটিতে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করা হয়। পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় 6,000 ফ্লাইট বাতিল হয়েছে, যার বেশিরভাগই নিউ ইয়র্ক, নিউ জার্সি ও বোস্টনে। ঝড়ের কারণে প্রায় 7 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। শুধু ম্যাসাচুসেটসেই প্রায় 3 লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায় নিউ ইয়র্কে গণপরিবহন সীমিত আকারে চালু থাকলেও বিলম্ব ছিল। অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন মিউজিয়াম অফ মডার্ন আর্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ সতর্ক করেছে ভারী তুষার ও শক্তিশালী বাতাসের কারণে গাছ উপড়ে পড়া এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা আরও একটি সম্ভাব্য ঝড়ের দিকেও নজর রাখছেন, যা সপ্তাহের শেষ দিকে আবারও তুষারপাত নিয়ে আসতে পারে। ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে তুষার ঝড়ের দিন আয়োজন করা এক বিশাল স্নোবল ফাইট হঠাৎই বিশৃঙ্খলায় রূপ নেয়। আনন্দের খেলায় মেতে ওঠা শত শত মানুষের ভিড়ের মধ্যেই একদল উশৃঙ্খল ব্যক্তি টহলরত NYPD কর্মকর্তাদের লক্ষ্য করে বড় বড় বরফের চাঁই ছুড়ে মারতে শুরু করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা চারদিক থেকে স্নোবলের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি এক পর্যায়ে একজনকে বরফের বড় টুকরো মাথায় আছড়ে মারতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্মকর্তারা নিজেদের SUVতে আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও সাবেক মেয়র এরিক অ্যাডামস বর্তমান মেয়র জোহরান মামদানির সমালোচনা করে বলেন, পুলিশের বিরুদ্ধে আগের বক্তব্যই এমন আচরণের পরিবেশ তৈরি করেছে। তবে পুলিশ কমিশনার জেসিকা টিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি অপরাধমূলক ঘটনা এবং জড়িতদের শনাক্তই তদন্ত চলছে। শহর জুড়ে এখন প্রশ্ন, উৎসব কিভাবে সহিংসতায় পরিণত হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভবিষ্যৎবাণী করেছেন যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব মামলায় তাঁর পক্ষে রায় দেবেন না। এই মন্তব্য আসে সেই রায়ের পর যেখানে কোর্ট তার বিস্তৃত শুল্ক নীতির বড় অংশ বাতিল করেছিল। ট্রাম্প দাবি করেছেন, সংবিধানের 14তম সংশোধনী মূলত প্রাক্তন দাসদের সন্তানদের জন্য প্রযোজ্য ছিল। ভিসাধারী বা
অনুপ্রবেশকারী অভিবাসীদের সন্তানদের জন্য নয়। তিনি সতর্ক করেছেন, যদি কোর্ট তার নীতিকে চ্যালেঞ্জ করে, চীন ও অন্যান্য দেশ লাভবান হবে। গত বছরের এক নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেছিলেন, যদি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর পিতামাতার কেউ স্থায়ী আইনগত অবস্থায় না থাকে, তাহলে সেই শিশুকে নাগরিক হিসেবে গণ্য করা হবে না। সুপ্রিম কোর্টের 1 এপ্রিলের শুনানি জন্মসূত্রে নাগরিকত্ব ও অভিবাসন নীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। সমালোচকরা সতর্ক করেছেন, এটি মার্কিন রাজনীতি ও অভিবাসন নীতিতে বড় প্রভাব ফেলতে পারে। গত সপ্তাহে $550 বিলিয়ন জাপান আমেরিকা বিনিয়োগ চুক্তি উন্মোচন করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা আবার জিতছে। কিন্তু দুদিনের মধ্যেই সুপ্রিম কোর্ট তার শুল্ক নীতির বড় অংশকে বেআইনি ঘোষণা করে। ফলে 15% শুল্ক নিয়ে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এই ট্রেড যুদ্ধের আসল মূল কি শেষ পর্যন্ত দিচ্ছেন সাধারণ আমেরিকানরাই? গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা আবার জিতছে, যখন তিনি জাপানের সহায়তায় প্রথম ব্যাচের $550 বিলিয়ন বিনিয়োগে প্রকল্প উন্মোচন করলেন। এটি তার টোকিওর সঙ্গে ট্রেড চুক্তির অংশ। 2025 সালে ট্রাম্প যখন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বদলে দিচ্ছিলেন, তখন জাপান তার সঙ্গে চুক্তি করতে তৎপর হয়। জাপান আমেরিকায় বিনিয়োগ বাড়াবে, বিনিময়ে আমেরিকার উপর তাদের পণ্যের শুল্ক কমবে। কিন্তু 2 দিন পরই ট্রাম্পের আন্তর্জাতিক বাণিজ্য পুনর্গঠনের প্রচেষ্টা মার্কিন সুপ্রিম কোর্টে হেরে যায়। কোর্ট জানায়, ট্রাম্পের শুল্ক কার্যক্রমের অনেকটাই বেআইনি। ফলে বিশ্ববাজারে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রায় সব দেশ মঙ্গলবার থেকে আমেরিকায় তাদের পণ্যের উপর 15% শুল্ক বহন করবে। এর মধ্যে যারা ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছিল, তারা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। চীন, ভারত ও ব্রাজিল উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেয়েছে, অথচ কোনো সমঝোতা হয়নি। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো যারা সমঝোতা করেছিল, তাদের এখন উঁচু শুল্কের মুখোমুখি হতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের চুক্তি স্থগিত করেছে পূর্ণ স্বচ্ছতার জন্য। জাপানের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি সত্যিই বিশৃঙ্খল। ট্রাম্প এখনও শুল্কের অন্যান্য আইনগত হাতিয়ার ব্যবহার করার চেষ্টা চালাচ্ছেন। তবে নিউ ইয়র্ক ফেডারেলের বিশ্লেষণে দেখিয়েছে, 90% অর্থনৈতিক চাপ পড়েছে আমেরিকার কোম্পানি ও ভোক্তাদের উপর। আমেরিকার পণ্য বাণিজ্যের ঘাটতি ডিসেম্বর মাসের রেকর্ড স্তরে পৌঁছেছে। তবুও চীন, ভারত ও জাপান কিছুটা সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করছে। চীনের রপ্তানি 6.1% বেড়েছে, ভারতের রপ্তানি 2.2% এবং জাপানের 16.8% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প বলছেন, আমেরিকা জিতছে, কিন্তু ক্রমবর্ধমান মূল্য চুকাচ্ছে সাধারণ আমেরিকানরা এবং অনেক লক্ষ্যভুক্ত দেশও তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম। বিশ্বখ্যাত শিপিং কোম্পানি ফিডেক্স সোমবার মার্কিন সরকারের আদালতে তোলার ঘোষণা দিয়েছে। তারা চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি আদেশ অনুযায়ী আরোপিত আমদানির শুল্কের পূর্ণ ফেরত। এই পদক্ষেপ এসেছে সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক রায়ের পর, যা স্থির করেছে যে ট্রাম্পের দেওয়া শুল্ক আইইপিএ আইন অনুযায়ী বৈধ নয়। ফিডেক্স দাবি করছে, শুল্কের কারণে অতিরিক্ত খরচের মুখোমুখি হয়েছে এবং তারা শুধুমাত্র শুল্ক ফেরতই নয়, সুদসহ ক্ষতিপূরণও চাইছে। মামলাটি কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা হয়েছে। আইইপিএ শুল্ক মূলত 2025 সালের ফেব্রুয়ারি মাসে চীন, কানাডা ও মেক্সিকো সহ 57টি দেশে আরোপ করা হয়েছিল। প্রায় $1.75 ট্রিলিয়ন মূল্যমানের শুল্ক ব্যবসা ও ভোক্তাদের বহন করতে হয়েছে। ফেডেক্স এর এই মামলা আন্তর্জাতিক বাণিজ্য এবং আদালতের নজর কাড়ছে। বাংলাদেশের বাণিজ্য চুক্তি এখন ঝুঁকিতে। সুপ্রিম কোর্ট ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে, কিন্তু প্রেসিডেন্ট নতুন করে 15% শুল্ক আরোপ করেছেন। এই বিপরীতমুখী সিদ্ধান্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক কাঠামোকে অবৈধ ঘোষণা করেছে। আদালতের এই রায়ের পরও মার্কিন প্রেসিডেন্ট নতুন করে সব দেশের জন্য সমান 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই বিপরীতমুখী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার এখনও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে। বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, গত আগস্টে আরোপিত 20% শুল্ক এখনও বহাল আছে। নতুন চুক্তির আওতায় প্রস্তাবিত 19% শুল্ক এখনও কার্যকর হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশকে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা করার সুযোগ তৈরি করতে পারে, কারণ আদালত ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক কাঠামোকে অবৈধ ঘোষণা করেছে, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করেছিল। অন্যদিকে শিল্প ও বাণিজ্য সংশ্লিষ্টরা শুল্ক সংক্রান্ত এই অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন। নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন, নির্বাচনের ঠিক আগে চুক্তি সই হওয়ায় দেশের জন্য অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, নতুন সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগতভাবে আলোচনা চালিয়ে দেশের জন্য আরও অনুকূল শুল্ক হার নিশ্চিত করতে হবে। তারা বলেন, চুক্তিটি আদর্শভাবে HS কোড ভিত্তিক হওয়া উচিত, যাতে শুল্ক ও কাস্টম সুবিধা স্পষ্ট থাকে। পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন কৌশল নির্ধারণ করবে। এই পর্যবেক্ষণ মূলত দেশের রপ্তানি প্রতিযোগিতা ও বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। বাড়ি কেনার স্বপ্ন এবার বাস্তবের কাছাকাছি। জিলো জানাচ্ছে, কমে যাওয়া মর্গেজ হার এবং বেড়েছে মধ্যম আয়ের ক্রয় ক্ষমতা। ফলে এখন একটি পরিবার গড় 20% ডাউন পেমেন্টে $3,31,483 মূল্যের বাড়ি কিনতে পারবে। বিশেষ করে ব্যয়বহুল শহরগুলোতে সুবিধা সবচেয়ে বেশি। আর বাজারে সাশ্রয়ী বাড়ির সংখ্যা বেড়ে পৌঁছেছে 4,47,000-এ। সুযোগ এখনই, এবার আর অপেক্ষা নয়। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, গত 1 বছরে আয় বৃদ্ধি এবং মর্টগেজ সুদের হার কমার ফলে অনেক পরিবারের ক্রয় ক্ষমতা বেড়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিলো এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যম আয়ের একটি পরিবার 20% ডাউন পেমেন্ট দিলে প্রায় $3,31,483 মূল্যের একটি বাড়ি স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। গত বছরের তুলনায় সাধারণ মর্টগেজ কিস্তি প্রায় 8.4% কমেছে। 2025 সালের জানুয়ারিতে গড় মর্টগেজ হার ছিল 6.96%, যা সাম্প্রতিক সময়ে নেমে এসেছে প্রায় 6.1%। একই সঙ্গে পরিবারগুলোর আয়ও কিছুটা বেড়েছে। ফলে সুদের হার ও আয়ের পরিবর্তনের কারণে একটি মধ্যম আয়ের পরিবার গত বছরের তুলনায় প্রায় $30,302 বেশি ক্রয় ক্ষমতা অর্জন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত $30,000 সামর্থ্য অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দিতে পারে। যদিও বাজার এখনও সবার জন্য পুরোপুরি সাশ্রয়ী হয়ে ওঠেনি, তবুও আগের তুলনায় সুযোগ কিছুটা বেড়েছে। 2023 সালের অক্টোবরে ছিল আবাসন বাজারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তখন মর্টগেজ হার গড়ে 7.62% পর্যন্ত উঠেছিল এবং একটি মধ্যম আয়ের পরিবার সর্বোচ্চ $2,72,224 মূল্যের বাড়ি কিনতে পারত। এখন পরিস্থিতি তুলনামূলকভাবে উন্নত। বিশেষ করে ব্যয়বহুল শহরগুলোতে ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্যালিফোর্নিয়ার সান জোসে, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, সান ডিয়েগো ও বোস্টনের মতো এলাকায় বড় অঙ্কের উন্নতি দেখা গেছে। এছাড়া বাজারে সাশ্রয়ী দামের বাড়ির সংখ্যাও বেড়েছে। জানুয়ারিতে প্রায় 4,47,000টি বাড়ি মধ্যম আয়ের পরিবারের নাগালের মধ্যে ছিল, যা মোট তালিকার প্রায় 40%। সব মিলিয়ে সুদের হার কমা ও আয় বৃদ্ধি যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে সম্ভাব্য ক্রেতাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।
মার্কিন প্রশাসন বিদেশি প্রভাব চিহ্নিত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নজরদারি বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজন হলে ফেডারেল তহবিল সীমিত করা হতে পারে, বিশেষ করে প্রো প্যালেস্টাইন প্রতিবাদ, ট্রান্সজেন্ডার নীতি, জলবায়ু উদ্যোগ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি প্রোগ্রামের ক্ষেত্রে। এই পদক্ষেপ মুক্ত মত প্রকাশ ও একাডেমিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন প্রশাসন বিদেশি প্রভাব এবং অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক প্রভাব শনাক্ত করার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তৎপরতা বাড়াচ্ছে। সোমবার জানানো হয়েছে, রাষ্ট্র বিভাগ এই প্রচেষ্টায় শিক্ষা বিভাগকে সহায়তা করবে, যাতে বিদেশি শক্তি শিক্ষার্থী ও নীতি নির্ধারকদের প্রভাবিত করতে না পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল সীমিত করতে পারেন যদি সেখানে কিছু নীতিমালা বা কর্মকাণ্ড চালু থাকে যা তার সরকারের দৃষ্টিকোণ থেকে অনাকাঙ্ক্ষিত। এর মধ্যে রয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রো প্যালেস্টাইন প্রতিবাদ, ট্রান্সজেন্ডার নীতি, জলবায়ু উদ্যোগ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি প্রোগ্রাম। এই পদক্ষেপ শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের মধ্যে মুক্ত মত প্রকাশ ও একাডেমিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি প্রভাব নিয়ন্ত্রণ করা। তবে সমালোচকরা সতর্ক করে বলেছেন, এটি একাডেমিক পরিবেশের স্বাধীন চিন্তাভাবনার ক্ষেত্রে সীমিত করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর নজরদারি এবং রাষ্ট্র ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগের মাধ্যমে এই প্রচেষ্টা চালু হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, মুক্ত আলোচনার সীমারেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্বাধীন গবেষণা, মতামত প্রকাশ ও বিতর্কের পরিবেশ অক্ষুণ্ণ রাখাই এ সময়ের মূল চ্যালেঞ্জ। এটি মার্কিন শিক্ষাক্ষেত্রে এটি নতুন অধ্যায় শুরু করছে, যেখানে রাজনীতি, নিরাপত্তা ও শিক্ষা স্বাধীনতার ভারসাম্য রক্ষা করা হবে। সকল নজর এখন বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষার্থীদের প্রতি, কারণ এই পদক্ষেপ ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা এবং একাডেমিক সংস্কৃতিতে বড় প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্কে অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে চমকপ্রদ প্রচারণা চালু হয়েছে। গ্রুপ জিউ বিলং 4000টি ট্যাক্সিতে ডিজিটাল বিজ্ঞাপন দেখাচ্ছে, নট গনা হাইড মাই জিউস স্টার ফর এ ফ্রি বাস রাইড। বিজ্ঞাপনটি মেয়র জোহরান মামদানির ফ্রি বাস প্রস্তাবকে ইঙ্গিত করে। এটি 10 মার্চ পর্যন্ত ম্যানহাটনের বিভিন্ন স্থানে চলবে। প্রচারণার লক্ষ্য শহরের মানুষকে সচেতন করা এবং অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়া। নিউ ইয়র্ক সিটিতে একটি চমকপ্রদ ও শক্তিশালী সামাজিক বার্তা মানুষকে ভাবাচ্ছে। অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে কাজ করা গ্রুপ জিউ বিলং 4000টি হলুদ ট্যাক্সির ছাদে ডিজিটাল বিজ্ঞাপন দেখাচ্ছে, যেখানে লেখা, নট গনা হাইড মাই জিউস স্টার ফর ফ্রি বাস রাইড। বিজ্ঞাপনটি মেয়র জোহরান মামদানির ফ্রি বাস প্রস্তাবকে লক্ষ্য করে করা হয়েছে। তবে এর মূল উদ্দেশ্য কেবল প্রভোকেটিভ হওয়া নয়, এটি জিউদের অনুভূতিকে তুলে ধরছে, যারা মনে করছেন তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করাও আজকাল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ট্যাক্সি এবং শহরের সংস্কৃতি এই বার্তা পৌঁছানোর জন্য নিখুঁত জায়গা, কারণ এটি শহরের প্রতিটি মানুষের কাছে সহজে পৌঁছায়। এই প্রচারণার প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে নিউ ইয়র্কে অ্যান্টিসেমিটিক হেট ক্রাইম 182% বেড়েছে, যা দেখায় ঘৃণার বিষয়টি কতটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জিউ বেলং গ্রুপের একটি বড় বিলবোর্ডও ব্রঙ্কসের 3rd অ্যাভিনিউ ব্রিজে স্থাপন করা হয়েছে, যা শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। যদিও মেয়র মামদানি অ্যান্টিসেমিটিজম সহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, কাজ করবেন, তবে তিনি বয়কট, ডিভেস্টমেন্ট, স্যাংশন, আন্দোলনের সমর্থক এবং গাজা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নেয়ায় বিতর্ক রয়েছে। নিউ ইয়র্ক সিটি হিউম্যান রাইটস কমিশন সম্প্রতি অ্যান্টিসেমিটিজমের নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, শহরে বিদ্বেষ, বৈষম্য ও ঘৃণার জন্য কোনো স্থান নেই। তারা বিভিন্ন গ্রাসরুট গ্রুপকে সহায়তার জন্য $10,000 করে 12টি অনুদান দিয়েছে। এই প্রচারণা শুধু ইহুদি সম্প্রদায়ের জন্য নয়, পুরো সমাজকে সচেতন করার বার্তা দিচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আত্মসম্মান ও নিরাপত্তা রক্ষার জন্য কখনো ছদ্মবেশে থাকা বা লজ্জা পাওয়া উচিত নয়। শহরের রাস্তায়, ট্যাক্সিতে এবং বিলবোর্ডে এই বার্তা পৌঁছে যাচ্ছে প্রতিটি মানুষের কাছে, যেখানে সামাজিক সচেতনতা ও পরিবর্তনের সূচনা হয়। নতুন সরকারের সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রান্তিক ও দরিদ্র পরিবারকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করছে। পাইলট প্রকল্প ইতিমধ্যেই 13টি উপজেলায় শুরু হয়েছে। পরিবার প্রধান মায়ের নামে ইস্যু হওয়া
এই কার্ডে প্রতি মাসে নগদ অর্থ বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করা হবে। সুবিধাভোগী নির্ধারণ ও কেন্দ্রীয় মনিটরিং নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি ও ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। নতুন সরকার সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রমের ওপর জোর দিচ্ছে। ইতিমধ্যে দেশের 13টি উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও দরিদ্র পরিবারের প্রতি মাসে নগদ অর্থ বা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। নতুন সরকার গঠনের মাত্র দ্বিতীয় দিনেই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, কার্যকর নকশা এবং কেন্দ্রীয় তথ্যভিত্তিক মনিটরিং ব্যবস্থা তৈরির দায়িত্বে থাকবে। ফ্যামিলি কার্ড পরিবার প্রধান অর্থাৎ মায়ের নামে ইস্যু হবে। পরিবারগুলোকে হত দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্তে ভাগ করা হবে। সবচেয়ে বেশি সুবিধা দেয়া হবে হত দরিদ্র ও দরিদ্র পরিবারকে। সরকার ইতিমধ্যেই ডিজিটাল তথ্যভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করছে, যাতে সুবিধাভোগী সঠিকভাবে শনাক্ত করা যায় এবং অনিয়ম রোধ করা সম্ভব হয়। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা বা সমমূল্যের পণ্য পাবেন। এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য, পরিবার প্রধান নারীকে অর্থ প্রদান করা হবে, যাতে পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তে তার প্রভাব বৃদ্ধি পায়। আবেদন প্রক্রিয়া পাইলট প্রকল্প শেষে শুরু হবে। আবেদনকারীরা ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন অফিস বা সরকারি অনলাইন পোর্টাল থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি এবং সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেড.এম জাহিদ হোসেন জানিয়েছেন, ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। ধাপে ধাপে এটি দেশের সব প্রান্তিক ও দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে সুরক্ষিত ও স্বনির্ভর হতে পারে। শেষ করছি বিনোদন সংবাদ দিয়ে। ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। আবু হায়াত মাহমুদের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার শুটিং চলছে গোপনীয়তার সঙ্গে। ভোরবেলায় শহর জেগে ওঠার আগেই হাওড়া, বউবাজার ও আলিপুর জেলের বিভিন্ন লোকেশনে শাকিবের গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের চিত্রায়ন শুরু হয়। 90 দশকের কুখ্যাত গ্যাংস্টারের ছায়া অবলম্বনে নির্মিত এই ছবিতে শাকিবকে দেখা যাবে কালা জাহাঙ্গীর চরিত্রে। সাধারণ থেকে অন্ধকার জগতের ডন হয়ে ওঠার এই গল্পে তার সঙ্গে থাকছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ড। হাওড়ার পরিত্যক্ত কারখানা এবং বউবাজারের ঐতিহ্যবাহী ভবনের সামনে শাকিবের দুর্ধর্ষ এন্ট্রি দর্শকদের রোমাঞ্চিত করেছে। লোকনাথ দে ও পিয়ান সরকারের মতো টলিউড শিল্পীদের উপস্থিতিতে এই বিগ বাজেট অ্যাকশন থ্রিলারটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।